আচ্ছা, আরেকটা জিনিস বলি, এই ইঞ্জিনিয়ারিং ম্যানেজমেন্ট ক্লাস করাতে গিয়ে কিছু বিষয় আছে। দেখো, যেহেতু আমরা থিওরিটিক্যাল বিষয় পড়াই, এর সাথে প্র্যাকটিক্যালে কি ধরনের সমস্যা আমাদের দেশে হচ্ছে, এগুলো কিছু এক্সাম্পল বলি মাঝে মধ্যে। তোমরা আবার এগুলো ডিসক্লোজ করলে পরে দেখা যাবে যে আমি রাষ্ট্রদ্রোহী কথাবার্তা বলেছি, এ ধরনের ঘটনা ঘটতে পারে। তো এটা আমি অনেক সময় অনেকগুলো এক্সাম্পল দিই, জাস্ট তোমাদের থিওরিটাকে আন্ডারস্ট্যান্ডেবল করার জন্য। বুঝতে পারছো বিষয়টা? তো এটাকে জি অন্যভাবে স্যার। নিও না। একবার ঢাকা ইউনিভার্সিটির এক টিচারের কি যেন সোশ্যাল ক্রাইম বা কি ধরনের একটা লেকচারে কিছু স্টুডেন্ট আছে, তার নামে হচ্ছে আদালতে মামলা ঠুকে দিল। কি সে যে কন্টেন্ট দিচ্ছে সেটা হচ্ছে কি যেন উল্টোপাল্টা কিছু মিন করে। পরে ওটা আদালতে যখন সে প্রেজেন্টেশন দিয়েছে, তখন আদালত বলেছে যে এটা ভেরি মাচ রিলেভেন্ট টু দা কন্টেন্ট। আমরা অনেক সময় কন্টেন্ট রিলেটেড অনেক কিছু বলে থাকি, সো এটা নিয়ে মন খারাপ বা সমালোচনা করার সুযোগ নাই। ভবিষ্যতে দেখবা যে এটা অনেক কাজে দিবে, এই এক্সাম্পল গুলোই। আচ্ছা, আজকের টপিকস হচ্ছে রিক্রুটমেন্ট অ্যান্ড সিলেকশন। তোমরা কি কেউ জানো রিক্রুটমেন্ট অ্যান্ড সিলেকশন কোনটা? আর ক্লায়েন্ট মানে নতুন যে মানুষ রিক্রুট করা কোম্পানিতে বা অর্গানাইজেশনে। হ্যাঁ, রিসোর্স। সে অফিসারও হতে পারে, স্টাফও হতে পারে। সেগুলো কিভাবে রিক্রুট করতে হয় সে বিষয়গুলো। আহ, এখানে আছে আমরা পড়াবো যে কন্টেন্ট। কন্টেন্টে থাকবে রিক্রুটমেন্ট, ডেফিনেশন, পারপাস, নেসেসিটি। তারপর আছে ফ্যাক্টরস এফেক্টিং রিক্রুটমেন্ট। আরেকটা পার্ট হচ্ছে সিলেকশন। সিলেকশনের আর থাকবে ডেফিনেশন, পারপাস, নেসেসিটি, রিক্রুটমেন্ট অ্যান্ড সিলেকশন প্রসেস। এটা রিক্রুটমেন্ট অ্যান্ড সিলেকশন একই সাথে হয়ে থাকে, এই জন্য দুটাকে আমরা একসাথে বলে থাকি। আসো রিক্রুটমেন্টকে, যে রিক্রুটমেন্ট ইজ দ্য প্রসেস অফ সার্চিং ফর prospective employees and stimulating them to apply for job in the organization. Recruitment is the activity that links the employee and the job seeker. তাহলে এখানে আছে যে প্রসপেক্টিভ। প্রসপেক্টিভ কোন পারপাসে? যে অর্গানাইজেশন একজনকে নিয়োগ দিতে চাচ্ছে, তার সাথে অর্গানাইজেশনের যে গোল আছে সেগুলো ফুলফিল করতে হবে। তো এখানে কারা মোস্ট প্রসপেক্টিভ ক্যান্ডিডেট সেটাকে সিলেক্ট করা। আর রিক্রুটমেন্ট প্রসেসটা এমপ্লয়ি এবং এমপ্লয়ার দুইজনের ভিতরে একটা লিঙ্ক হিসেবে কাজ করে। আর আরেকটা কথা বলা হয়েছে যে স্টিমুলেটিং দেম টু অ্যাপ্লাই ফর দ্য জব। কিভাবে স্টিমুলেটিং করে? স্টিমুলেটিং করার সময় কিন্তু তারা বলে থাকে, যখন অ্যাডভার্টাইজ করে থাকে, শুধু বলে না যে আমি 5 জন নিয়োগ দিব, সাথে তার শিক্ষাগত যোগ্যতা কি হবে, সে যদি এটা জয়েন করে তার ইকোনমিক বেনিফিট কি হবে। ইকোনমিক বেনিফিটটাই মূলত স্টিমুলেটিং করা। অ্যাজ ফর এক্সাম্পল বলি, যে তোমাদের এক বড় ভাই আছে, সে উইদিন 6 মান্থ দুটা জব সুইচ করেছে। কেন? প্রথমে যেটা ছিল, যে স্যালারি ছিল, অন্যটা একটু বেশি, পরে আবার সুইচ করেছে, আরো বেশি পাচ্ছে। এটা কি তার কাছে অ্যাট্রাকটিভ মনে হয়েছে ওখানে গেলে? আগে যেটা ছিল আহ, সেটা হয়তো মনে হয়েছে যে এখানে আমি আমার যে কোয়ালিটি এখানে ওইভাবে হচ্ছে না। তারপর নেক্সট জবে গেল, যাওয়ার পরে দেখলো যে আচ্ছা এটা আর ওটা মোটামুটি কাছাকাছি, কিন্তু নতুন যেটা সে আমাকে খুব হ্যান্ডসাম অ্যামাউন্ট অফার করতেছে। তো তখন সে কি করলো, ওটাকে সুইচ করে নতুন একটা জবে গেল। তো অনেক সময় আমাদের যারা আছে, যে যে জব সিকিউরিটির থেকেও মানিটা বেশি ইম্পর্ট্যান্ট হয়ে যায় আমাদের যারা ফ্রেশ গ্রাজুয়েট আছে। দেখেন, যেটা সিকিউর জব সেখানে কিন্তু তোমার স্যালারি কম থাকে, আর যেটা আনসিকিউর সেগুলো সবসময় বেশি দেয়। যেমন পাকিস্তানের কথা বলে এক্সাম্পল বলে, পাকিস্তানে একই অফিসে একই ধরনের পোস্ট, একটা বলে হচ্ছে পার্মানেন্ট, তাকে দেয় 1 লাখ টাকা অ্যাজ ফর এক্সাম্পল। আর বলে এটা কন্ট্রাক্ট বেসিস, তাকে দিবে 1.5 লাখ থেকে 2 লাখ টাকা। সো যারা,
বোঝে যে আমার হচ্ছে দীর্ঘমেয়াদী আজীবন চাকরি করব, তারা পার্মানেন্টে ঢোকে। আর যারা মনে করে যে আমি এখান 5 বছর অন্য জায়গায় 5 বছর এইভাবে ঘুরে ঘুরে কাজ করতে চাই, তারা ওইটাই ঢোকে। তো সিকিউর জবে ঢোকাটাই ভালো। এখানে অনেক কিছু থাকে, তোমার পেনশন, বিভিন্ন ধরনের বিষয় এখানে কাজ করে। তো ওই ওই বিষয়গুলো অনেক সময় মানি না, পেনশন সুবিধা আছে কিনা এই বিষয়গুলো স্টিমুলেটিং হিসেবে কাজ করে। যেমন অনেক বেসরকারি কোম্পানি আছে, আগে জাস্ট বলতে একটা লামসাম অ্যামাউন্ট দিবে, এখানে বলে, এখন বলে যে তাদেরকে প্রভিডেন্ট ফান্ডেরও কিছু টাকা দিবে। এটা কি, মানে জব চেঞ্জ হচ্ছে যে, বা কোয়ালিটি এমপ্লয়ি পাওয়ার জন্য তারা তাদের পলিসিটাকে চেঞ্জ করে। নেক্সট আসি পারপাস অফ রিক্রুটমেন্ট। কি হবে? অ্যাট্রাক্ট মোর ক্যান্ডিডেটস টু অ্যাপ্লাই ইন দ্য অর্গানাইজেশন। বেশি ক্যান্ডিডেট অ্যাপ্লাই করলে কি হবে মেয়েরে? আমি নিব 2 জন, অ্যাপ্লিকেশন করেছে 200 জন, তাহলে আমার সুবিধাটা কি? আর আমার যে যাকে দিয়ে সবচেয়ে ভালো কাজ হবে তাকে খুঁজে পাওয়া সুবিধা হবে, আমার অপশন বেশি থাকবে। অপশন, ক্রিয়েট এ ট্যালেন্ট পুল। অনেক সময় দেখা যায় যে রিক্রুটমেন্ট প্রসেস কিন্তু অনেক এক্সপেন্সিভ। তো কি করো, একবারে সার্কুলার দিল কিছু, যে হয়তো 2টা বা 5টা পোস্ট দিল, কিন্তু অনেক অ্যাপ্লিকেশন আসলো, 200 আসলো, ওরা সিরিয়াল করে রাখে বেসরকারি গুলো। হয়তো প্রথম 5-6 জনকে দিল, তারপরে দেখা যাচ্ছে আবার কিছু পোস্ট ফাঁকি হচ্ছে, তখন আর নতুন করে সার্কুলারে না গিয়ে ওর ভিতর থেকে যারা ক্যান্ডিডেট ছিল, ওই বায়োডাটা, ওইটা যে তোমাদের এমপ্লয়ির যে একটা ব্যাংক তৈরি ছিল, ক্যান্ডিডেট ব্যাংক, ওখান থেকে ওরা আবার নতুন করে ফোনে যোগাযোগ করে বা ইমেলে যোগাযোগ করে জয়েন করতে বলে। লিঙ্কস দ্য এমপ্লয় উইথ দ্য এমপ্লয়ার্স উইথ দ্য এমপ্লয়ি। তুমি চাকরিজীবী, তুমি চাকরি প্রার্থী, আর ডিআই হচ্ছে চাকরি দেয়। তো এদের ভিতরে যদি সংযোগ স্থাপন করার একটা প্রসেস হচ্ছে রিক্রুটমেন্ট। আদারওয়াইজ কি তুমি যাই কথা বলতে পারবা চাকরির জন্য? বলা যাবে না। ইনক্রিজ দ্য পুল অফ জব ক্যান্ডিডেটস অ্যাট মিনিমাম কস্ট, যেটা আমি অলরেডি বলে ফেলেছি, যে 5 জনের হলো 500 জন যখন অ্যাপ্লাই করবে, ওখান থেকে অ্যাটলিস্ট 50 জনের একটা করে রাখবে, পুল করে রাখবে। এটা হচ্ছে যেন প্রত্যেকবার ওই 5 জনের জন্য অ্যাপ্লিকেশন ইয়ে করা না লাগে, তোমার অ্যাডভার্টাইজ করা না লাগে। তারপর ডিটারমাইন প্রেজেন্ট অ্যান্ড ফিউচার রিকোয়ারমেন্টস অফ দ্য অর্গানাইজেশন। এই এমপ্লয়মেন্টের এটা দেওয়া হয়, অনেক সময় দেখা যাচ্ছে একটা কোম্পানি এক ধরনের কাজ করতে, পরে যে নতুন নতুন রিক্রুটমেন্ট হওয়ার ফলে দেখা যাচ্ছে ওখানে মাল্টি ডাইমেনশনাল অ্যাক্টিভিটি শুরু হয়ে যায়। তো বড় কোম্পানিগুলো দেখবা যে প্রথমে কেউ শুরু করেছে চটের বস্তা দিয়ে, মানে গানি ব্যাগ দিয়ে, শেষে তারা এখন হসপিটাল বিজনেস শুরু করেছে। স্কোয়ারের কথাই বলি, আগে কি শুরু করেছে? টয়লেট্রিজ দিয়ে, চানাচুর দিয়ে, সাবান টাবান দিয়ে শুরু করে না, পরে এখন কোন খাত নাই, তারা গার্মেন্টস বলো, মেডিকেল বলো, সবকিছুতেই আছে। প্রোভাইড গুড কোয়ালিটি পিপল টু দ্য অর্গানাইজেশন। গুড কোয়ালিটি শুধু রিক্রুটমেন্টের সময় কি কি, বা রিক্রুটমেন্ট সিলেকশনের সময় কি কি দেখা হয়, এই এক্সাম্পল এখন না বলে আমি পরের স্লাইডে যাই। গুড কোয়ালিটি পিপল এটা কি হবে? বোথ ইন কোয়ালিফিকেশন অ্যান্ড তোমার ইয়ে বললে হবে মেন্টালিটি বা মানসিকতা, এগুলো ভালো কিছু লোক পাওয়া যায়। নিডস অফ রিক্রুটমেন্ট কেন দরকার? প্ল্যান্ড, অ্যান্টিসিপেটেড অ্যান্ড আনএক্সপেক্টেড। প্ল্যান্ড কি দেখি, নিডস অ্যারাইজ ফ্রম চেঞ্জ ইন অর্গানাইজেশন অ্যান্ড রিক্রুটমেন্ট পলিসি। আগে বললাম যে বিজনেস পলিসি চেঞ্জ করে ফেলছে, সো আগে যে স্টাফ ছিল সেটা হচ্ছে না, নতুন কাউকে নিবে। Anticipated needs are those movements in personnel which an organization can predict by studying trend in internal and external environment. অনেক সময় দেখা যাচ্ছে জবে একজনকে নিয়োগ দিয়েছে, তার ইয়ে ফুলফিল হচ্ছে না, তো তখন কি করে, আচ্ছা ঠিক আছে আমি 2-1জনকে চেক করে নতুন কাউকে নিয়ে আসি। আনএক্সপেক্টেড যেটা, অনেকে চাকরি ছেড়ে দেয়, কেউ মারা যায়, অনেক সময় অ্যাক্সিডেন্ট এবং ইলনেসের কারণে
অফিস করতে পারছে না, তো সেক্ষেত্রে নতুন করে রিক্রুটমেন্ট দিতে হয়। আবার অনেক সময় অর্গানাইজেশনের কিছু পোস্ট ক্রিয়েট হয় নতুন নতুন আহ, সরকারি অর্গানাইজেশনে মাঝে মধ্যে কিছু পোস্ট ক্রিয়েট হয়ে থাকে প্রতি বছরে কিছু না কিছু, সেটাও একটা বিষয় আছে। ফ্যাক্টরস এফেক্টিং রিক্রুটমেন্ট, কোন কোন ফ্যাক্টরস গুলো রিক্রুটমেন্টকে? ইন্টারনাল ফ্যাক্টরস, রিক্রুটমেন্ট পলিসি, সাইজ অফ অর্গানাইজেশন, হিউম্যান রিসোর্স প্ল্যানিং, কস্ট অফ রিক্রুটমেন্ট, গ্রোথ অ্যান্ড এক্সপানশন অফ অর্গানাইজেশন, এই ফ্যাক্টরগুলো। আর এক্সটার্নাল ফ্যাক্টরগুলো যেটা বলি, সাপ্লাই অ্যান্ড ডিমান্ড, লেবার মার্কেট, ইমেজ আর গুডউইল, পলিটিক্যাল সোশ্যাল অ্যান্ড লিগ্যাল এনভায়রনমেন্ট, আনএমপ্লয়মেন্ট রেট, কম্পিটিটরস, এই ফ্যাক্টরগুলো মূলত রিক্রুটমেন্টটাকে করে ইনফ্লুয়েন্স করে। কিভাবে বলি? এক্সটার্নাল ফ্যাক্টর, সাপ্লাই ডিমান্ড, কোম্পানি চালাতে গিয়ে অনেক সময় দেখা যায় তার জনবল কম হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে কি হবে? তার যে সার্ভিস দেওয়া দেখে সেটা আছে না, তখন সে নিতে চায়। লেবার কস্টের উপরে একটা বিষয় আছে, অনেক সময় লেবার মার্কেট বলতে কি হয় যে ওয়েজ বেড়ে যাচ্ছে। গুডউইল বলতে কি, একটা কোম্পানি যে নিয়োগ, কিছু কিছু কোম্পানিতে কিন্তু লোকজন নিয়োগ পাওয়ার জন্য লম্বা লাইন ধরে থাকে, আর কিছু কোম্পানি আছে অ্যাডভার্টাইজ করলেও সহজে যেতে চায় না ফ্রেশরা ছাড়া, কারণ তারা জানে তাদের যে এমপ্লয়ির সাথে যে ট্রিটমেন্ট বা আন্ডারস্ট্যান্ডিং সেটা ভালো না তাদের। পলিটিক্যাল সোশ্যাল লিগ্যাল এনভায়রনমেন্ট, এটা অনেক বিষয় থাকে যেটা আমাদের সরকারি, বিশেষ করে স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানগুলো, ইউনিভার্সিটিগুলোকে পলিটিক্যাল, মানে যে যত দাদার বয়সের লোককে ভাই ভাই বলে কাছে যেতে পারবে তার সুযোগ বেশি। আনএমপ্লয়মেন্ট রেট, এটা হচ্ছে দেখা যায় যে কোনো একটা অর্গানাইজেশন থেকে কি পরিমাণ লোক জব ছেড়ে যাচ্ছে বা কাদেরকে স্যাক করা হচ্ছে, এই বিষয়গুলো আছে। কম্পিটিটরস, এটাও একটা ফ্যাক্টর, মানে আগে যেটা এক্সাম্পল দিলাম তোমাদের বড় ভাই, এখন 3,000 কোটি টাকার এগ্রিকালচারাল মেকানাইজেশনের এই চান্সটা আসার পরে যারা সারা জীবন কি বলো কাপড় চোপড় বানাইছে, তারাও এখন এগ্রিকালচারাল মেশিনারি বিজনেস শুরু করে, যেটা আমাদের দেশে ইউজুয়াল হয়। তা 2009 সালে দেখে বিদ্যুতের খুব ঘাটতি ছিল, কুইক রেন্টাল একটা বিদ্যুৎ প্ল্যান্টের কথা হলো, তখন কি হলো যে অটোবি, তার 30 বছরের ঐতিহ্য হচ্ছে ফার্নিচার বানানো, হঠাৎ তারা হচ্ছে অটোবিদ পাওয়ার প্ল্যান্ট তৈরি করে ফেললো, বিদ্যুৎ উৎপাদন করে সরকারকে দেওয়া শুরু করলো। তো এরকম অনেক কম্পিটিটরস আছে, এর জন্য এটাও এমপ্লয়মেন্ট ফ্যাক্টরস, রিক্রুটমেন্টের ক্ষেত্রে এই বিষয়গুলো হয়। যেমন এখন প্রাইভেট কোম্পানিগুলো দেখবে যারা নতুন করে এগ্রিকালচার মেশিনারি বিজনেসে আসে, ওরা লোক চাচ্ছে, কিন্তু লোক চাইলেও তারা দেখা যায় যে একটু কোয়ালিফাইড, অন্য কোম্পানিতে জব করার অভিজ্ঞতা আছে, তাকে নেওয়ার জন্য কাড়াকাড়ি শুরু করে দিয়েছে বেশি স্যালারি দিয়ে। অনেক সময় মাছের বাজারে গেলে এরকম হয়, আমাদের দেশেও দেখবে একটু লোকাল মার্কেটে ভালো মাছ হলে, নদীর মাছ টাছ পাইলে দেখা যাচ্ছে যে দোকানদার চাইছে 500, আমরা যদি 300 থেকে শুরু করি, আর একজন দৌড়ে এসে সে 450 দিব নিয়ে চলে যাচ্ছে, পরে খোঁজ নিয়ে দেখা যায় যে ও নাকি ড্রাগের ব্যবসা করে। সিমিলারলি কোম্পানিগুলো এরকম করে অনেক সময়, যারা গভর্নমেন্ট থেকে টাকা নিবে, টাকা ব্যয় করবে না, তারা ওইভাবে কম্পিটিশন করে জনবল নিয়োগ দিয়ে জাস্ট টাকাগুলো মেরে নিয়ে দৌড় দিবে। অনেক সময় যারা এমপ্লয়ি থাকে তাদেরকে বেতন দেয় না। এরপরে আসো, আমরা আগে কি পড়েছি? রিক্রুটমেন্ট, রিক্রুটমেন্ট কেন প্রয়োজন, তার রিক্রুটমেন্ট ফ্যাক্টরস গুলো পড়েছে। এখন আসি সিলেকশন। সিলেকশন কি? অ্যাপ্লিক্যান্ট অনেকে অ্যাপ্লিকেশন করবে, তার ভিতরে মোস্ট সুইটেবল যে, সেটাকে চুজ করাই হচ্ছে সিলেকশন, অনেকগুলো ক্যান্ডিডেটের ভিতর থেকে। সিলেকশনের পারপাস কি? সিলেকশনের পারপাস হচ্ছে টু উইড আউট ইনএলিজিবল এমপ্লয় ফ্রম দ্য লিস্ট অফ পটেনশিয়াল হায়ার্স। রিক্রুটমেন্টটা কি করলো? একটা ব্যাংক তৈরি করলো, এমপ্লয়ি বা ক্যান্ডিডেট ব্যাংক তৈরি করতেছে, আর সিলেকশন প্রসেসে গিয়ে ওখান থেকে আবার উইড আউট করবে, টু শর্ট আউট ক্যান্ডিডেটস হু হ্যাভ দি লাইকলিহুড অফ সাকসেস অন দ্য জব। মানে
অনেকে আছে যে জবে যখন প্রেজেন্টেশন দেয়, যারা ওখানে রিক্রুটমেন্ট পলিসিতে থাকে, তারা কিন্তু ওর অ্যাপ্রোচ, কথাবার্তা এগুলো বলার ধরন দেখে বুঝতে পারে যে তাকে নিলে কাজ, কোম্পানির কাজ হবে বা কোম্পানির জবে সাকসেস হবে। এর ভিতরে আবার আরেকটা বিষয় আছে যে ফলস পজিটিভ, ফলস নেগেটিভ আসতে পারে। ফলস পজিটিভ সাধারণত সিলেকশনের সময় হয়ে থাকে, অনেক সময় তাকে 20 জন নিয়োগ দিচ্ছে, ওখানে একটা দুইটা ফলস নেগেটিভ বা ফলস পজিটিভ হয়ে যায়। কারণ হচ্ছে ফলস পজিটিভ কেটা কে, ফল পজিটিভ হচ্ছে একজনকে কোম্পানি ভেবেছে হ্যাঁ এটা কোম্পানিতে যদি জব করে তাহলে সাকসেস হতে পারে, কিন্তু দেখা যাচ্ছে যে কোম্পানির যখন সে প্রেজেন্টেশন দিয়েছে সে খুব ভালোভাবে নিজেকে এক্সপ্রেস করেছে, কিছু চাপাবাজ আছে না, এক্সপ্রেস করেছে, কিন্তু জবের অ্যাকচুয়াল ফিল্ডে গিয়ে দেখা যাচ্ছে তারা আর পারছে না, তারা পিছিয়ে যাচ্ছে অন্যদের থেকে। আবার এখানে দেখো যে 2-3 জনকে যাকে বাদ দিয়েছিল, হয়তো প্রেজেন্টেশন বা এক্সপ্রেশন অত ভালো হয়নি, বাদ দিয়েছে, কিন্তু যখন তোমার অন্য জায়গায় ওখানে জব পেলো না, অন্য জায়গায় গেল, অন্য জায়গায় যাওয়ার পরে দেখা গেল যে সে সেই জায়গায় খুবই ভালো করতেছে। এটাকে বলা হয় ফলস নেগেটিভ। ভালো করার চান্স ছিল তারপরে বাদ দিয়েছে, মানে নেগেটিভ করে দিয়েছে এটা। তারপর আছে টু স্টাফ দ্য অর্গানাইজেশন উইথ কোয়ালিফাইড অ্যান্ড হাই কম্পিটেন্স ক্যান্ডিডেটস টু রিডিউস দি বার্ডেন অফ ইন্টারভিউইং এভরি সিঙ্গেল ক্যান্ডিডেট অ্যান্ড রিডিউস কস্ট অফ রিক্রুটমেন্ট। 2 জনের জন্য যদি 200 জনের ভাইভা নেওয়া লাগে তাহলে কি খুব ডিফিকাল্ট। তো এখানেই ওরা তোমার সিলেকশনের সময় কিছু শর্ট আউট করে ফেলে। সিলেকশনের সময় শর্ট আউট করার কিছু মেথড আছে, রিটেন টেস্ট আছে, ফিজিক্যাল টেস্ট আছে, বিষয়গুলো আছে, সেটা আসবো আস্তে আস্তে। টু ইভালুয়েট দি সাকসেস অফ রিক্রুটমেন্ট প্রসেস, যা সিলেকশন করার পরে তারা যাদেরকে রিক্রুট করেছে ওইগুলোর পারফরমেন্স ইভালুয়েশন করে। যদি ইভালুয়েশন করে তাহলে দেখা যাবে যে উম, এর কত পার্সেন্ট সাকসেস হয়েছে, কতগুলো ফেল করেছে, তাদের জাজমেন্টটা। রিক্রুটমেন্ট সিলেকশনের প্রসেস হচ্ছে প্রথম স্টেপ যেটা, সেটা হচ্ছে আইডেন্টিফাই ভ্যাকান্সি। ভ্যাকান্সি কি হবে, প্রত্যেকটা অর্গানাইজেশনের এইচআর ডিপার্টমেন্ট থাকে, তোমরা তো জানো, হিউম্যান রিসোর্স ডিপার্টমেন্ট। সো ওই অর্গানাইজেশনে বিভিন্ন ডিপার্টমেন্ট আছে, সেই বিভিন্ন ডিপার্টমেন্টের কতগুলো নাম্বার অফ পোস্ট আছে এবং সেখানে কতগুলো ফাঁকা আছে। তো এই কতগুলো আমাকে রিক্রুট করতে হবে তার একটা রিকুইজিশন চাই। পজিশন কি, তাদের ডিউটিস অ্যান্ড রেসপন্সিবিলিটিস কি, আর এর জন্য তার কি কোয়ালিফিকেশন আর এক্সপিরিয়েন্স দরকার। এই চারটা বিষয়টা তারা হিউম্যান রিসোর্স ডিপার্টমেন্ট ইন্ডিভিজুয়াল ডিপার্টমেন্ট থেকে নিয়ে থাকে, সেকশন থেকে নিয়ে থাকে। অ্যাজ ফর এক্সাম্পল বলে যে আমাদের যখন ইউনিভার্সিটিতে নিয়োগ দেওয়া হয় তখন কিন্তু ডিপার্টমেন্ট থেকে বলে দেওয়া হয় যে আমার কি কোন গ্রাজুয়েট লাগবে এবং কয়টা লাগবে, তার কোয়ালিফিকেশন কি হবে, এই বিষয়গুলো এখানে থাকে। তারপরে বলা আছে when a vacancy is identified, discovering manager should evaluate whether the position is required or not, permanent or temporary, full time or part time। ডিপার্টমেন্ট চাহিদা দিল, দেখো হিউম্যান রিসোর্সের যে ম্যানেজার গুলো আছে, সার্চিং ম্যানেজার গুলো ম্যানেজার থাকে, তারা আবার এগুলোকে ইভালুয়েট করে হয়তো এটা দরকার কিনা। তারপরে প্রপার আইডেন্টিফাইং, প্ল্যানিং অ্যান্ড ইভালুয়েটিং লিডস টু হায়ারিং অফ দি রাইট রিসোর্স ফর দ্য টিম অ্যান্ড দ্য অর্গানাইজেশন। প্রপার আইডেন্টিফাইং, প্ল্যানিং অ্যান্ড ইভালুয়েশন লিডিং টু হায়ারিং অফ দি রাইট পারসন। এখানে তারা কিছু প্ল্যান তৈরি করে, এগুলো আছে যে প্রিপেয়ার জব ডেসক্রিপশন। জব ডেসক্রিপশন কিভাবে তৈরি করে, যে জব ডেসক্রিপশনে তোমাকে এখানে বলে দেওয়া থাকে ক্লাসিফিকেশন অ্যান্ড র্যাঙ্কিং অফ জবস, প্লেসিং অ্যান্ড ওরিয়েন্টেশন অফ নিউ রিসোর্সেস, প্রমোশন অ্যান্ড ট্রান্সফার্স, ডিসক্রাইব দি কেরিয়ার পাথ অ্যান্ড ফিউচার ডেভেলপমেন্ট অফ ওয়ার্ক স্ট্যান্ডার্ডস। এই প্রসিডিউরগুলোর আন্ডারে তোমার
জব ডেসক্রিপশনটা ক্রিয়েট করে দেয়। প্রিপেয়ার জব স্পেসিফিকেশন। জব স্পেসিফিকেশন কি হবে? জব স্পেসিফিকেশনের ক্ষেত্রে বলা হবে কোয়ালিফিকেশন, এক্সপিরিয়েন্স, ট্রেনিং অ্যান্ড ডেভেলপমেন্ট, স্কিল রিকোয়ারমেন্টস, ওয়ার্ক রেসপন্সিবিলিটিস, ইমোশনাল ক্যারেক্টারিস্টিক্স অ্যান্ড প্ল্যানিং অফ ক্যারিয়ার। জব স্পেসিফিকেশনে এই ইনফরমেশন গুলো থাকে। তারপরে কি আছে? স্ট্র্যাটেজি ডেভেলপমেন্ট। স্ট্র্যাটেজি ডেভেলপমেন্টের ক্ষেত্রে দেখা যায় যে আমরা আমরা কি এমপ্লয় কি মেক করব না বাই করব। অনেক সময় কিন্তু ওই আউটসোর্সিং করা যায়। আমাদের রিক্রুটমেন্ট পলিসি কি হবে, কোন এরিয়ার জন্য, এবং সোর্স কি হবে, রিক্রুটমেন্ট যেখানে করব তার সোর্স গুলো কি হবে, এই সবগুলো প্ল্যানিং করতে হয়। এটা এইচআর টিম এগুলো কনসিডার করে। রিক্রুটিং সোর্স, সোর্স কি হতে পারে? ইন্টারনাল সোর্স হতে পারে, ট্রান্সফার হতে পারে, প্রমোশন হতে পারে, ফর্মার এমপ্লয় হতে পারে, ইন্টারনাল অ্যাডভার্টাইজমেন্ট হতে পারে, এমপ্লয় রিফারেলস আর প্রিভিয়াস অ্যাপ্লিক্যান্টস। ইন্টারনাল সোর্স। এমপ্লয়ি রেফারেন্স মানে অনেক সময় পরিচিত জনের যে আমাদের কাছেও অনেক সময় বলে যে আমি কয়েকবার এগ্রিকালচারাল ইঞ্জিনিয়ারিং এ ওখানে পোস্ট দিয়েছি যে জব আছে, কিন্তু কেউ কোনো রেসপন্স করে না স্টুডেন্টরা। এভাবে রেফারেন্স হয়। আমাদের সাথে আলাপ করে আমরা বলি যে আচ্ছা ঠিক আছে, আমরা স্টুডেন্টদের বলি 4-5 জনকে পাঠিয়ে দিই, হয়তো 2 জন নেই। এটা প্রিভিয়াস অ্যাপ্লিক্যান্টস মানে এটা যে অ্যাপ্লিক্যান্টস গুলো যে রিক্রুটমেন্টের জন্য সময় যা যে ইনফরমেশন নিয়ে একটা লিস্ট তৈরি করা হয়েছিল ওদের সাথে যোগাযোগ করে। আর ট্রান্সফার প্রমোশন এটা তো জানো। আর ইন্টারনাল অ্যাডভার্টাইজ মানে দেখবা আমাদের দেশে এই প্র্যাকটিসটা খুব কম। বাইরের দেশে আহ, কোনো সময় রিক্রুটমেন্ট সেম কোম্পানির ভিতরে ওরা অ্যাডভার্টাইজ করে। আমাদের মতো গণহারের ওদের প্রমোশন নাই, পোস্ট অনুযায়ী পোস্ট ফাঁকা থাকে হলে তখন তারা যে এই পোস্টের জন্য আমরা সুইটেবল ক্যান্ডিডেট চাচ্ছি, সো ইন্টারনাল ক্যান্ডিডেট যারা আছে ওরা অ্যাপ্লাই করে। ওখান থেকে বেস্ট যাকে মনে হয় তাকে তারা আবার ওই সেকশনের ওই যে পোস্টে ফাঁকা হলো ওই পোস্টের জন্য নিয়োগ দেয়। অনেক সময় দেখা যাচ্ছে যে একজন বয়স 50 বছর, সে ওখানে ঢুকতে পারছে না, কিন্তু যার নতুন জয়েন করেছে তার 30-32 বছর, সেই ওই সেকশনের হেড হয়ে যাচ্ছে। ইন্টারনাল অ্যাডভার্টাইজের মাধ্যমে ওরা ওইভাবে ফিল আপ করে। কিন্তু আমাদের দেশে দেখা যাবে যে সেকশন হেড বা যাই হোক ওই বুড়াই, যারা বুড়া হচ্ছে তারাই এগুলো হয়ে থাকে। অনেক সময় কি নতুন যদি কেউ আসে তাহলে দেখবে যে ওই সেকশনের অ্যাক্টিভিটিস অনেক মানে কি সিগনিফিক্যান্ট চেঞ্জ চলে আসে। আর যারা সিনিয়র থাকে তাদের প্যাটার্ন কিন্তু একই রকম থাকে, জাস্ট রুটিন ওয়ার্ক টাইপের হয়ে যায়। এক্সটার্নাল সোর্স আছে, ডাইরেক্ট রিক্রুটমেন্ট আছে, এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ আছে, এমপ্লয়মেন্ট এজেন্সিস আছে, অ্যাডভার্টাইজমেন্ট থাকতে পারে, প্রফেশনাল অ্যাসোসিয়েশন থাকে, ক্যাম্পাস রিক্রুটমেন্ট হতে পারে। এখানে তোমার যেটা বলি ডিরেক্ট রিক্রুটমেন্ট এক্সাম্পল হচ্ছে দেখা যাবে না ব্যাটালিয়ন, পুলিশ, আর্মি, নেভি, এয়ারফোর্স, বিডিআর, ওদের যখন হচ্ছে তোমার কি বলে রিক্রুটমেন্ট হয়, ওরা কিন্তু ডিরেক্ট রিক্রুটমেন্ট হয়, ফিল্ডে রিক্রুটমেন্ট হয়। এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জেস, অনেক সময় এক কোম্পানির সাথে আরেক কোম্পানির এমপ্লয়মেন্টের এক্সচেঞ্জ হয়ে থাকে। অনেক এমপ্লয়মেন্ট এজেন্সি থাকে, দেখবা যে আমাদের দেশে ঢাকা শহর বললা যাই থাকো যে যে বাসা বাড়ি বা ব্যাংক ট্যাক্স যে সিকিউরিটি গার্ড নিয়োগ দেয় ওদের এজেন্সি থাকে, ওদেরকে বলে দেয় যে আমার 15 জন 20 জন বা 50 জন সিকিউরিটি গার্ড লাগবে, তখন ওরা ওইভাবে নিয়োগ দিয়ে পাঠায় দেয়। আর অ্যাডভার্টাইজমেন্ট সেটা তো ইউজুয়াল যেটা আমরা খবরের কাগজে দেখে থাকি। প্রফেশনাল অ্যাসোসিয়েশন যেটা আছে ওখানেও আমাদের দেশের প্রফেশনাল অ্যাসোসিয়েশন গুলো ওইভাবে খুব শক্ত করে গড়ে ওঠে না। আমাদের দেশে যাই দু একটা প্রফেশনাল অ্যাসোসিয়েশন গড়ে উঠেছে ম্যাক্সিমামই হচ্ছে জাস্ট পলিটিক্যাল বেনিফিট পাওয়ার জন্য। অ্যাকচুয়াল যে প্রফেশনাল যে স্ট্রংগেস্ট মানে প্রফেশনাল ইমপ্রুভমেন্টের যেটা গোল থাকে সেটা সাধারণত এরা করে না।
ক্যাম্পাস রিক্রুটমেন্ট হচ্ছে আমাদের দেশে হয় না, এটা সাধারণত বলে যে বিভিন্ন কোম্পানি ক্যাম্পাসে তারা একটা সার্টেন ডেতে জব ফেয়ার করে। তো ক্যান্ডিডেটদের তারা বিভিন্ন ধরনের হচ্ছে প্রেজেন্টেশন দেয় এবং তাদের বুথ থাকে। তো ওরা গিয়ে কি করে, রেজিস্ট্রেশন করে যে আমার অনার্স শেষ হলে বা মাস্টার শেষ হলে আমি এই জবে জয়েন করতে চাই। তখন কি করে, যারা ফর্ম ফিল আপ করেছে ওদেরকে শর্টিং করে রেখে দেয় এবং পরে ওদের সাথে যোগাযোগ করে যে তোমার তো একাডেমিক শেষ, তুমি আমাদের সাথে জব করতে চাও কিনা। আমাদের দেশে এটা জবের পিছনে দৌড়াতে হয়, বাইরের দেশে কোম্পানিগুলো দৌড়ায়, কারণ স্টুডেন্টরা ওইভাবে স্টুডেন্টকে যে যে কোম্পানিগুলো আছে ওরা খুঁজে নিয়ে যায়। আমার 3 বছরের অভিজ্ঞতায় জাপানে যেটা দেখলাম, ওরা প্রত্যেক বছরে জব ফেয়ার করে এবং দেখা যায় যে একটা ছেলে 4-1-এ মানে ফোর্থ ইয়ারে তাকে চুজ করেছে, তাকে কি করবে যে হ্যাঁ তুমি আমাদের সাথে জব করবে, তোমার যখন অনার্স কমপ্লিট হয়ে যাবে তুমি এসে জবে ঢুকবে। অনেকে এভাবে ঢুকে যাচ্ছে। মাস্টার্স 2 বছরে, ওই প্রথম বছরে ওরা জব হান্টিং এর ওটা ইয়ে করে, আলাপ করে, পরে দেখা যাচ্ছে পরের বছরে রেজাল্ট হলো যে আচ্ছা তোমার আর 6 মাস পরে আছে, 6 মাস আছে, 6 মাস পরে এসে তুমি আমার এখানে জয়েন করবে, তার জব সিকিউর, সে ওইভাবে লেখাপড়া করতে থাকে। আমি যে ল্যাবে ছিলাম এই ল্যাবে অনেক, আমি প্রায় 7-8 জনকে ওইভাবে দেখেছিলাম, তারা 1 বছর আগে জবের কনফার্মেশন পেয়েছে এবং তারা ওইভাবে রিসার্চ শেষ করে ওই জবে ঢুকে পড়লো। এখানে আরেকটা জিনিস যেন সবাই এক জবের জন্য দৌড়া যায় না, যার যেটা ভালো লাগে সেটার পিছনে দৌড়ায়। একটা মেয়ে ছিল, সে মেয়েটা রিসার্চ করলো তোমার বায়োলজিক্যাল প্রোডাক্টের উপর। ফাইনালি সে জবে যেটা জয়েন করলে সেটা হচ্ছে তোমার ইউনিলিভারে। একটা ছেলে আরেকটা মেয়ে ছিল, সে রিসার্চ করলো তোমার স্পেকট্রোস্কোপিক নিয়ে। পরে সে জয়েন করলো ফুজিৎসু, যে ল্যাপটপ ব্র্যান্ড আছে না, ফুজিৎসু ল্যাপটপের নাম শুনেছো? জি জি স্যার। স্যার। ওই ফুজিৎসু ল্যাপটপের ওই ব্র্যান্ড সে যোগ করলো। আবার অনেকে দেখা গেল যে স্যার খুব শখ, সে ট্রেনের ড্রাইভার হবে, সে রেলওয়ের যে এমপ্লয়ি হয় সেখানে সে জয়েন করলো। হ্যাঁ, তারপর ইন্টারনাল সোর্সেস, অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ কি বলে, মোরাল অফ প্রমোট, বেটার অ্যাসেসমেন্ট অফ অ্যাবিলিটিস, লোয়ার কস্ট ফর সাম জবস, লোয়ার কস্ট ফর সাম জবস, মোটিভেটর ফর গুড পারফরমেন্স, causes a succession of promotion, have to hire only at entry level। ইন্টারনাল সোর্স থেকে আহ, বিভিন্ন মেথড বলেছিলাম না ওখান থেকে বিষয়ে, যে কিছু কস্ট কমে যায়, একবারে হায়ার করলে ওখান থেকে প্রমোশন দিয়ে দিয়ে নেওয়া যায়, মোটিভেশন করার অনেক সময় সুবিধা হয়, এখান থেকে এদের থেকে গুড পারফরমেন্স পাওয়া যায়। এর কারণ হচ্ছে তারা ওই কোম্পানির জব সম্বন্ধে ওয়াকিবল। আর ডিসঅ্যাডভান্টেজ যেটা আছে সেটা ইনব্রিডিং। ইনব্রিডিং মানে কি, একই টাইপের পসিবল মোরাল প্রবলেমস অফ দোজ নট প্রমোটেড। অনেক সময় আমাদের দেশে দেখা যায় যে কোয়ালিফাইড একজন, তাকে প্রমোশন না দে, মানে কোনো কাজ করে না, শুধু চামচামি করে বেড়ায় আর যত অকারেন্স আছে ঘটে বেড়াচ্ছে, তাকে প্রমোশন দিয়ে মাথার উপরে বসায় দিয়েছে। হ্যাঁ, তোমরা তোমাদের সাথে সাক্ষাৎ হয়েছে কিনা, আমি যখন অ্যাসিস্ট্যান্ট প্রক্টর থাকে তখন তোমার অ্যাডভাইজার অফিসে 2 জন কাজ করতো একই পোস্টে, কিন্তু দেখা যাচ্ছে যে একজনের প্রমোশন দিল আর একজনের প্রমোশন হলো না। যার প্রমোশন হলো সে অফিসে আসে না, বলে, আমি ওর অধীনে কাজ করবো কেন, ও তো আমার পরে জয়েন করেছে। এই বিষয়গুলো কাজ করে অনেক সময়। পলিটিক্যাল ইনফাইটিং ফর প্রমোশন, সেটা তোমরা হয়তো শুনে থাকবা বা দেখে থাকবা, অনেক সময় একজন আরেকজনের পিছনে লেগে যায়, পলিটিক্যাল ইনফ্লুয়েন্স, এই ভাই ওই ভাই। নিড ফর ম্যানেজমেন্ট ডেভেলপমেন্ট প্রোগ্রাম, তাদেরকে ম্যানেজারিয়াল অ্যাক্টিভিটির সম্বন্ধে জ্ঞান দেওয়ার জন্য তাদের ট্রেনিং এর ব্যবস্থা করতে হয়, এটা একটা সমস্যা। আর
পলিটিক্যাল ইনভাইট ফর প্রমোশনের এক্সাম্পল বলে কিছু ভাবে অন্যভাবে নিও না। আমার দেখা মতে কৃষিবিদ মরহুম আব্দুল মান্নান যখন হচ্ছে সিন্ডিকেট মেম্বার ছিল, যে লোকগুলো তার ওয়াইফের জুতা টানছে, কালকে কৃষিমন্ত্রীর ওয়াইফের জুতা সে লোকগুলো টানতেছে, এবং তারা ইউনিভার্সিটিতে লোয়ার পোস্টে চাকরি করলো। তাদের বডি ল্যাঙ্গুয়েজ অন্যরকম, যে অমুক ভাই, ভাইয়ের সাথে তো আমার সবসময় কথা হয়, কিন্তু কথা কোন কারণে হয় তার প্রমাণ আমি গতকালকে দেখেছি এবং এর আগেও দেখেছি। যারা দেখা যাচ্ছে ভাইয়ের সাথে কথা বলতে পারে না, সে ভাবিকে খুব, ভাবির পিছনে সময় দেয় এবং ভাবি যা বলে তাই করে দেয়। তো ভাবিকে হাতে রাখা মানে ভাইও হাতে থাকলো। এই পলিটিক্সে এই জিনিসগুলো দেখতেছি। এক্সটার্নাল রিসোর্সেস আছে, যেটা এক্সটার্নাল রিসোর্সের বলে অ্যাডভান্টেজ: নিউ ব্লাড, ব্রিং নিউ পার্সপেক্টিভ, cheaper and faster than training, professionals, no group of political supporters in company, organization already, may bring new industry insights. বাইরের লোক যদি নেওয়া হয় তাহলে এই সুবিধাগুলো আছে। ডিসঅ্যাডভান্টেজ এটা: may not select someone who will fit the job or organization, পসিবিলিটি থাকে রং সিলেকশনে। may cause moral problem for internal। হাজী দানেশের ভাইস চ্যান্সেলর হলো আমাদের ইউনিভার্সিটির কাশেম স্যার। স্যার যখন প্রথমে গেল হাজী দানেশে, ওখানকার যারা ছিল ভাবছিল ভিসি হবে, তারা কি যত রকম ভাবে যে পারা যায় কাশেম স্যারকে হেনস্থা করেছে। এটা একটা বড় প্রবলেম, যে বাইরে থেকে আসছে, আমরা এখানে আমরা তাকে হেল্প করব না, so তাকে তার ভালো কাজ করার সুযোগ কম। ক্যান্ডিডেটস নট সিলেক্টেড, অনেক সুইটেবল ক্যান্ডিডেট সিলেক্টেড নাও হতে পারে। লঙ্গার অ্যাডজাস্টমেন্ট অর ওরিয়েন্টেশন টাইম, অফিসের ভিতরে যে আছে তাকে যখন প্রমোশন করে দিবে সে ওই সব কিছু জানে, সে ইনস্ট্যান্ট কাজ করতে পারে। আর বাইরের থেকে কেউ আসলে তার কিছু সময় লাগবে অ্যাডজাস্ট হতে। যে এই সমস্যাগুলো আছে, কিন্তু তারপরেও আমি বলি যে ইন্টারনালের থেকে এক্সটার্নাল যদি রিক্রুট করা যায় ইন্ডিভিজুয়াল পোস্টের জন্য, তাহলে কি হবে, একবার যদি এটা করা হয় নেক্সট টাইমে যারা ইন্টারনাল ক্যান্ডিডেট থাকে তাদের ভিতরে কম্পিটিশন চলে আসে। আমি যদি বাদ পড়ে যাই, 30 বছর ধরে 20 বছর ধরে এক কোম্পানিতে চাকরি করতেছি, যদি কোনো কারণে আমি এই প্রমোশনটা না পাই, তাহলে লোকে কি বলবে বা বাসার ওয়াইফ কি বলবে আমাকে, এই বিষয়গুলো কাজ করে। তো আমাদের দেশে মনে হয় ইন্টারনাল এক্সটার্নাল এগুলো দুইটাই যদি অ্যাপ্লাই করা যায়, তাহলে যে অফিসগুলো আছে, অফিসগুলো একটা ডায়নামিজমের ভিতরে নিয়ে আসা যায়, ডায়নামিক করা যায় যেতে পারে। আর সাথে সাথে দা- ডিসঅ্যাডভান্টেজ বলো। ডিসঅ্যাডভান্টেজের 1 নম্বর আর 3 নম্বরের মধ্যে পার্থক্যটা কি? বুঝিনি। যে মে নট সিলেক্টেড সামওয়ান হু উইল ফিট দ্য অর্গানাইজেশন, এইটা আর ক্যান্ডিডেট নট সিলেক্টেড এর মধ্যে পার্থক্যটা কি? আচ্ছা, অ্যাডভার্টাইজ করে ফেলেছে, ঠিক আছে, অ্যাডভার্টাইজ করে ফেলেছে, পরে দেখা যাচ্ছে যে যেরকম কোয়ালিটির লোক চাচ্ছে সেটা পাচ্ছে না, তাহলে বোর্ডই পোস্টপোন করে দিল। এটা রিক্রুটমেন্টের একটা পুরো প্রসেসটা কি আনপ্রোডাক্টিভ হলো না? জি সেটা স্যার, বুঝতে বোঝাচ্ছে। পারছি। নেক্সট আসে যে রিক্রুটমেন্ট স্ট্র্যাটেজি ঠিক হয়েছে। জব অ্যাডভার্টাইজমেন্ট কিভাবে হতে পারে? দেওয়াল লিখন হতে পারে, খবরের কাগজে হতে পারে, মোবাইলে হতে পারে, বিভিন্ন ভাবে। এগুলোকে বলা হচ্ছে ডিফারেন্ট টাইপ অফ অ্যাডভার্টাইজিং মেথডস। অনেক সময় আমরা যখন 2003 সালের দিকে ঢাকায় যখন কোচিং করতাম, পরে দেখতাম খুব ভোরে কিছু লোক মানে দেওয়ালে দেওয়ালে কিন্তু খবরের কাগজ টানানো থাকতো ঢাকা শহরে। এখন কি করে আমি জানি না, বিশেষ করে তোমার ওই পিজি হাসপাতালের ওই পাশে যে দেওয়াল ছিল, কয়েকটা পয়েন্টে দাঁড়ানো আছে, লোকজন দাঁড়ায় দাঁড়িয়ে পড়তেছে। তা কিছু লোক ছিল শুধু ওই যে জব খুঁজতো, জব অ্যাডভার্টাইজমেন্ট খুঁজতো, কিছু লোক অন্য কিছু করতো, ব্যানার থাকে,
খবরের কাগজ থাকে, বিভিন্ন জায়গায় অ্যাডভার্টাইজ, এগুলো হচ্ছে অ্যাডভার্টাইজমেন্টের প্রসেস, কিভাবে অ্যাডভার্টাইজমেন্ট হতে পারে। রিসিভ অ্যাপ্লিকেশন, অ্যাপ্লিকেশনের জন্য কি হবে, অ্যাপ্লিকেশন ফর এমপ্লয়মেন্ট, কেউ হচ্ছে প্রেসক্রাইব ফর্ম দিয়ে থাকে আর কেউ ওপেন দিয়ে থাকে। তো বর্তমানে কি করা হয়, বর্তমানে অনলাইনে দিচ্ছে, এর কারণ হচ্ছে অনলাইন যদি দেওয়া হয় তাহলে কি অটোমেটিক তার ডাটাবেসটা তৈরি হয়ে যাচ্ছে, গুগল ফর্মে যদি দেওয়া হয়। এটার সুবিধা হচ্ছে যে ওই এমপ্লয়মেন্টের ফর্ম বাছাইকরণ টরণ এই ঝামেলার এন্ট্রি করো, প্রিন্ট করো, বাছাই করো, এই সমস্যাটা থাকে না। কারণ এখানে যে কন্ডিশন বলা থাকে, ওই কন্ডিশন ফিট না হলে একজন অ্যাপ্লিকেশন করতে পারবে না। এই ফর্মগুলোতে কিন্তু এভাবে বলে দেওয়া থাকে। হ্যাঁ, সার্চিং অ্যান্ড শর্টলিস্টিং কিভাবে করবে, কারিকুলাম ভাইড থাকবে আর তাদের যে ক্রাইটেরিয়া বলে দেয়া থাকে সেই ক্রাইটেরিয়া অনুযায়ী শর্টিং করা হয়। জবের সময় আহ, যে কন্ডিশন বলা থাকে সেগুলো অনুযায়ী এখানে একটা জিনিস থাকে যে যতগুলো কলাম দেয়া থাকে অ্যাপ্লিকেশনে সবগুলোতে কিছু না কিছু লিখতে হয়, কারণ সবগুলোরই একটা মার্কিং থাকে, পয়েন্ট থাকে, র্যাঙ্কিং থাকে। এক্সট্রা এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস যেগুলো বলা থাকে ওখানে, আদার অ্যাক্টিভিটিস, ওখানেও যদি তুমি কিছু ইনক্লুড করে দিতে পারো সেখানেও কিন্তু একটা মার্কস থাকে। তারপর আছে এমপ্লয়মেন্ট টেস্ট। এমপ্লয়মেন্ট টেস্ট কিভাবে হতে পারে, অনেকগুলো বিষয় থাকে। ইন্টেলিজেন্ট টেস্ট থাকতে পারে, অ্যাপটিটিউড টেস্ট, পার্সোনালিটি টেস্ট, অ্যাচিভমেন্ট টেস্ট, সিমুলেশন টেস্ট, অ্যাসেসমেন্ট টেস্ট, ইন্টিগ্রিটি টেস্ট, সাইকোলজিক্যাল টেস্ট। ইন্টেলিজেন্সি টেস্ট যেটা সাধারণত রিটেন যে টেস্ট থাকে সেভাবে নেওয়া হয়। বেনিফিটস লিমিটেশন এখানে আছে, তোমরা পড়ে নিও। এমপ্লয়মেন্ট ইন্টারভিউ, এখানে এমপ্লয়মেন্ট ইন্টারভিউ অনেক বিষয় থাকে, স্ট্রাকচার্ড, আনস্ট্রাকচার্ড, ডেপথ ইন্টারভিউ, সিচুয়েশনাল, বিহেভিয়ারাল, প্যানেল ইন্টারভিউ। এখানে এক্সাম্পল বল শুধু সিচুয়েশনাল ইন্টারভিউ যেটা অনেক ক্ষেত্রে দেখা যায় ভাইবা নেওয়ার সময় এমন একটা সিচুয়েশনের কথা বর্ণনা করলো, এর বেসিসে তুমি কি করবা, সেটা থেকে। এর এক্সাম্পল আমরা মোশাররফ হোসেন স্যারের কাছে শুনেছিলাম যে আমাদের এক স্টুডেন্ট ছিল, উনি হচ্ছে তাবলিগ করতো, বিসিএস এ পুলিশ ক্যাডারের, পুলিশ ক্যাডারে না, শুধু অ্যাডমিন ক্যাডারের ভাইভাতে তাকে বলেছে যে একটা এলাকা আছে মুসলিম অধ্যুষিত এবং সেখানে যে হিন্দু সম্প্রদায় যারা আছে তারা খুব মাইনর, কোনো কারণে একটা ঝামেলা হলো এবং মুসলিম সম্প্রদায়ের লোকজন এসে ওই হিন্দু সম্প্রদায়ের ওখানে আক্রমণ করছে বা ভাঙচুর শুরু করেছে। ওই সময় যদি আপনার ওই এলাকার নিউজ আসে এবং ওই জায়গায় যদি দায়িত্ব থাকে তাহলে আপনি এই সিচুয়েশনটাকে কিভাবে ম্যানেজ করবেন। এবং সে ইনস্ট্যান্ট অর্ডার দিয়েছিল যে আমি এটা ম্যানেজ করার জন্য প্রয়োজনে ফাঁকা ফায়ারের দিব, নির্দেশ দিব। এই কোশ্চেনটা তাকে করার উদ্দেশ্য ছিল, সে যেহেতু মানে কি বেয়ার্ড, নামাজ পড়ে, মাথায় টুপি আছে, তাবলিগ করে, তো যেহেতু মুসলিম এবং হিন্দু সম্প্রদায়ের একটা কনফ্লিক্ট এর জায়গায় বিরাজ করতেছে, তাহলে সে কিভাবে বিষয়টাকে সে দেখবে। এবং ওই অ্যান্সারের পরে তার আর কোনো অ্যান্সার দেয়নি এবং সে বিসিএস এ সিলেক্টেড হয়েছিল অ্যাডমিনে। কারণ এগুলো হচ্ছে সিচুয়েশনাল, কারণ বিহেভিয়ারাল কিছু কোশ্চেন থাকে। আর আরেকটা জিনিস দেখবো যে যখন কোনো ভাইভা নেয়, কোনো ভাইভা বোর্ডে যদি যাও, সরকারি কোনো ভাইভা বোর্ডে থাকলে অনেকগুলো লোক থাকে, সবাই কিন্তু এক এক ধরনের কোশ্চেন করে না, এক একজন এক এক কোশ্চেন করে। আহ, আবার দেখবো যে একজন লোক আছে সে কিছুই করে না, শুধু চুপচাপ ক্যান্ডিডেট কিভাবে রিপ্লাই দিচ্ছে সেটা দেখতে থাকে, আর আরেকজন হচ্ছে ক্যান্ডিডেট কিভাবে রিপ্লাই দিচ্ছে সেটা দেখে না, ক্যান্ডিডেট কি বলতেছে সেটা লিখতে থাকে। এটা আহ, তার বিহেভিয়ার কেমন হবে, তার ইন্টেলিজেন্ট কিনা অ্যাসেস বিভিন্ন ধরনের ফ্যাক্টর গুলো এখানে কাজ করে। এবং ওভারঅল তখন শেষে ভাইবার বলতে 20 মার্ক, ভাইবা অ্যাটেন্ড করলেই 18 দিয়ে দেবে, এত না। তা সবগুলো বিষয় অ্যানালাইসিস করে মার্কিং করে তার একটা এভারেজ মার্কস দেয়।
আবার অনেক সময় দেখা যায় যে যদি হ্যাঁ ওকে নিতেই হবে, অমুকের নাতি বা অমুকের কে এভাবে যদি হয়, সেক্ষেত্রে এগুলো কোনো হয় না, জাস্ট ফর্মালিটিস অনুযায়ী। আমার একটা বিশাল অভিজ্ঞতা ছিল, আমেরিকার ইউনিভার্সিটির পোস্ট ডকের জন্য অ্যাপ্লিকেশন করেছে, যে যে কথা বলেছে আমার পিএইচডির সাথে রিলেভেন্ট, অ্যাপ্লাই করেছে। যেদিন সার্কুলার করেছে তার 2 দিন পরে অ্যাপ্লাই করেছে, আমি অ্যাপ্লিকেশন করলাম, পরের দিন রিপ্লাই পেলাম যে পোস্ট ফিল আপ হয়ে গেছে। পরে খোঁজ নিয়ে জানলাম ওখানে অলরেডি একজনকে এনগেজ করেছে, কিন্তু এটাকে জায়েজ করার জন্য সার্কুলারটা আইওয়াশ বা লোক দেখানোর জন্য ওই সার্কুলারটা দিয়েছিল। হ্যাঁ, এরপরে আসি যে এমপ্লয়মেন্ট ইন্টারভিউ। একটা ইন্টারভিউ যদি নেওয়া হয়, কি কি কাজ করে এখানে বলা আছে, এখানে যে অনেক সময় ইন্টারভিউ বোর্ডে কোশ্চেন করতে করতে তার ভিতরের অনেক কিছু বের করে নিয়ে আসা যায়, যেটা রিটেন টেস্টের মাধ্যমে সম্ভব না। এমপ্লয়মেন্ট ইন্টারভিউ আছে, মেডিকেল এক্সামিনেশন আছে। মেডিকেল এক্সামিনেশনের কি কি করে থাকে: টু ইভালুয়েট দি ফিজিক্যাল ফিটনেস অফ ক্যান্ডিডেট ফর দি জব কনসার্ট, টু প্রোটেক্ট দ্য এমপ্লয়ি অফ দ্য অর্গানাইজেশন ফ্রম ইনফেকটিয়াস diseases, to arrange for suitable physical safety measures in view of physical requirement of individual, to locate the injuries sustained by an applicant in the past, to prevent unwanted claims for compensation. অনেক সময় দেখা যাচ্ছে যে ফিজিক্যাল ফিটনেসের কিছু বিষয় থাকে, যেমন যদি আমি আগে বললাম যে ডিরেক্ট রিক্রুটমেন্ট যেগুলো হয়ে থাকে, যেমন পুলিশ, আর্মি, বিডিআর, যখন ফিল্ড রিক্রুটমেন্ট হয়ে যায় ওদের প্রথম টেস্টই হচ্ছে হয় দৌড়াতে দেয় না জাম্প দিতে দেয়। এর কারণ কি? এখানে ফিজিক্যাল ফিটনেসটা ইম্পর্টেন্ট। দ্বিতীয় যেটা আছে যে অনেক সময় টেস্ট করে, আচ্ছা যাকে আমি নিয়োগ দেওয়ার জন্য চুজ করতেছি এর ফিজিক্যাল, এর যে কি যেন বলে, এর মেডিকেল রিপোর্ট হিস্ট্রি জানতে চাই। কিন্তু আমাদের দেশে যদি মেডিকেল হিস্ট্রি দেওয়া হয় তাহলে বলতে হবে যে ওই করোনায় বোঝা গেছে যে কত জাল রিপোর্ট আমাদের দেশে প্রডিউস হচ্ছে, মেডিকেল রিপোর্ট। এরপরে আছে যে অনেক সময় কিছু লোক আছে যারা খুবই ট্যালেন্ট, কিন্তু তার ফিজিক্যালি কিছুটা ডিজেবল থাকে। তো কোম্পানি আগে দেখে যে তার ফিজিক্যাল ফিটনেস দরকার না তার ট্যালেন্টটা দরকার। অনেক সময় দেখা যায় যে হ্যাঁ না, তার ফিজিক্যাল ফিটনেস ফ্যাক্টর না, আমার ট্যালেন্ট দরকার, ট্যালেন্ট এমপ্লয় দরকার। তখন কি করে, তার জন্য কি ফিজিক্যাল ফিজিলিটি বা ফিজিক্যাল রিকোয়ারমেন্ট কি ফুলফিল করতে হবে, সে বিষয়গুলো করে থাকে। তারপরে হচ্ছে যে অনেক সময় দেখা যায় কিছু এমপ্লয়ি আছে বাইরে জব করেছে, তার মেডিকেলে অনেক আছে, মানে ডিজিজ হিস্ট্রি আছে বা ইনজুরি আছে, সে প্রকাশ করেনি, কিন্তু কোম্পানিতে আসা 6 মাসের মাথায় বলে ফেলছে যে আমার হয়েছে, আমি ইনজুরি হয়েছে এই কোম্পানিতে জব করতে করতে, আমার কম্পেনসেশন দিতে হবে। এটা প্রিভেনশন আমাদের দেশে এগুলো মারা গেলেও অনেক সময় কম্পেনসেশন দিতে চায় না। একই অফিসে কলিগরা কাজ করেছে, মারা যাচ্ছে একজন, তার এমপ্লয়ির যে পেনশনের জন্য একই সাথে বাসায় গিয়ে খাওয়া দাওয়া করে আছে, সেই বন্ধুই ওই পেনশনের কাগজপত্র নাড়াচ্ছে না। কি কারণে? কিছু টাকা না দিলে সেটা ছাড়বে না। আমরা হচ্ছে এমন বাঙালি। আবার আহ, এটার আরেকটা বিষয় আছে যে এজ ফর এক্সাম্পল বলতে আমাদের অনেক বাঙালি আছে আমেরিকান সিটিজেনশিপ নেওয়ার জন্য, কিন্তু রুলস আছে যে 30 উইকস পার হইলে কোনো প্রেগনেন্ট ওমেন ফ্লাই করে আমেরিকা বা কোনো দেশে ফ্লাই করতে পারবে না। এমন অনেকেও আছে যে জাস্ট আমেরিকান সিটিজেনশিপ পাওয়ার জন্য বাচ্চার দেশ থেকে ফ্লাই করে গেল, তার 1 সপ্তাহের মাথায় বেবি হলো, কোনো কারণে যদি ওটা এয়ারলাইন্সে ওটা হয়ে থাকে, বেবিটা ডেলিভারি হয়ে থাকে, ওখানে তো সবসময় ডাক্তার থাকে না, অনেক সময় লাইফ রিস্ক হয়ে যায়। আবার কোনো বাচ্চা যদি কোনো প্লেনে জন্মগ্রহণ করে, ওই বাচ্চা সারা জীবনের জন্য এয়ার টিকিট ফ্রি পাবে, সে বিশ্বের যেখানে যাক না কেন। এরপরে আছে রেফারেন্স চেকিং। রেফারেন্স চেকিংটা করা হয়, রেফারেন্স চেকিং is the process of verifying the information provided by an applicant for those person who name figure in the column of reference। কি হয়,
These are information related to character, social relation, background, behavior. To obtain this information, the employer may contact to applicant teacher or a friend or his previous employee. আমাদের অনেকে যারা বিসিএস দেয় তারা কিন্তু রেফারেন্স হিসেবে কোনো টিচার বা কোনো সিনিয়রকে রাখে। এটা জাস্ট অনেক কিছু বিহেভিয়ার আছে যেটা হচ্ছে ওই টেস্ট করেও পাওয়া যায় না, কিন্তু বন্ধুদের কাছে সব ইনফরমেশন থাকে। সে কয়টা বান্ধবী আছে, দিনে কয়টা সিগারেট লাগে, অ্যাডিক্টেড কিনা, সবই কিন্তু ফ্রেন্ডদের কাছ থেকে পাওয়া যায়। আর খুব ভালো ফ্রেন্ড হলে এগুলো বলে না, আর যদি ফ্রেন্ড আছে কিন্তু জেলাসি ফ্রেন্ড থাকলে সে যা করে না তাও বলে দেয়। হ্যাঁ, আমাদের যে আগে ভিসি হয়েছিলেন আলী আকবর স্যার, ওই সময় দুইজন ভিসি ক্যান্ডিডেট ছিল, তারা খুব পটেনশিয়াল ছিল, অ্যাকচুয়ালি তারাই ভিসি হওয়ার কথা ছিল, কিন্তু দুই ফ্রেন্ড এত কালি ছিটাই ছিল একজন অপরজনের নামে, মাঝখান থেকে আলী আকবর স্যার ভাইস চ্যান্সেলর হয়ে গিয়েছিল। তো জবের ক্ষেত্রে অনেক সময় এটা হয়, ফ্রেন্ডরা ঝামেলা করে। ইদানিং বিসিএস এ সমস্যা হচ্ছে যে যখন ভেরিফিকেশনে আছে, এলাকার কিছু লোক আছে, কাজ কাম নাই, 2.5 লাখ টাকার মোটরসাইকেলে ঘোরে, কিন্তু জমি জাতি নাই, কিছু নাই, কি করে এর ওর কাছ থেকে ভিক্ষা করে। ভিক্ষা বলতে কি, এর ভেরিফিকেশন আসছে, আমাকে 5,000 টাকা দিতে হবে, না না হলে কিন্তু উল্টাপাল্টা ভেরিফিকেশন দেবো, তো বাধ্য হয়ে যে জব সিকার তার মা বাবা দিচ্ছে। কিন্তু দেখা যায় যে স্যার, বসেন না। কিন্তু দেখা যায় যে টাকা দিতে পারেনি একজন, উল্টাপাল্টা রিপোর্ট দিল, সে জামায়াত করে, সে শিবিরের সাথে সংযুক্ত ছিল। অ্যাকচুয়ালি তার বাবা কৃষক, সারাদিন মাঠে কাজ করে, মিটিং মিসালতে দূরে থাকে, চা খাইতে যাওয়ার সময় নাই, এভাবে হেনস্থা করে থাকে অনেক সময়। ওই জন্য সাধারণত ভেরিফিকেশন টিচার অথবা ফ্রেন্ড, ইউজুয়ালি স্কুল টিচারদের কাছ থেকে বেশি নয়, কারণ আমার যখন ভেরিফিকেশন হয়েছিল ইউনিভার্সিটিতে, ওই থানা এবং আমার স্কুলের গেট দুইটা, জাস্ট মিরর বলা যেতে পারে। এটার একটা আর একটার অপোজিটে। পরে আমার এক টিচারের কাছে আমার কথা জিজ্ঞাসা করেছিল, সে টিচার পরে আমাকে ফোন করেছিল যে তোমার নাম জিজ্ঞাসা করলো, কি কারণ। পরে বললাম যে এখানে আমি জয়েন করতেছি, তো হয়তো বা এই জন্য এটা জিজ্ঞাসা করছে। এবং ওই সময় যিনি ওই ভেরিফিকেশন ওসি ছিল ওই থানার, আমার মনে হলো যে খুব ভালো ছিল। সে শুধু আমার বাবাকে বলেছিল যে আমার এসএসসি সার্টিফিকেট নিয়ে যেতে, আর নাগরিক মানে জন্ম নিবন্ধন, আর কোনো কিছু করেনি। নেক্সট টাইম যখন কনভোকেশন হলো অ্যাসিস্ট্যান্ট প্রক্টর, তখন আবার ভেরিফিকেশনে পাঠিয়েছিল। এক এসআই গিয়েছে, ঘুরছে, আর আমাদের গ্রামে দুইটা তিনটা লোক আছে, বললাম না যে লেখাপড়া কোনো কাজ কাম নাই, শুধু দালালি করে থানায়, তারা উল্টাপাল্টা কথা বলেছে যে ওরা বিএনপি করে, এইসব বিভিন্ন কথা বলেছে, কিন্তু অ্যাকচুয়ালি আমার বাবার কোনো রাজনৈতিক প্রেক্ষাপট নাই। পরে পুলিশ আমাকে ফোন দিয়েছে, এই ব্যাপার, আপনার ভেরিফিকেশন আসছে, সবাই তো এই কথা বলে। তারা বলেছে যে আপনার ভেরিফিকেশন রিপোর্টের দরকার নাই, আমি অলরেডি ডিএসবি রিপোর্ট পেয়ে গেছি এবং আমার কোনো সমস্যা নাই। পরে সে বুঝতে পারছে, পরে সরি স্যার বুঝতে পারিনি, আমি বলছি যে আপনি দালালি করা লোকজনের কাছ থেকে ইনফরমেশন নিচ্ছেন আর আমার সাথে এই কথা বলেন। পর নেক্সট টাইম আমি গেলাম যে স্যার আসলে আমার অবশ্যই আপনার সাথে আমি দেখা করব। কারণ এটা পরে সমস্যা ছিল কি, ওই সময় যে সার্কেল এসপি ছিল সেটা আমার পরিচিত ছিল, কেউ যেন সমস্যা হয়নি। আর যার এটা পরিচিত না তার তো এটা মেজর সমস্যা আছে। অনেককেই শুনি যে বন্ধুরা অলরেডি 2 বছর চাকরি করতেছে কিন্তু সে এখনো জয়েনই করতে পারেনি, কারণ ওই ফলস রিপোর্ট দেওয়ার জন্য। এরপরে আছে চেক, রেফারেন্স চেক হয়ে গেল, তারপরে ফাইনাল সিলেকশন। ফাইনাল সিলেকশনে কি থাকে, সাকসেসফুলি অল প্রসেস যে কোয়ালিফাই হয়েছে তাকে অ্যাপয়েন্টমেন্টের জন্য রিকমেন্ড করা হয়। রিকমেন্ডেশন অ্যাপ্রুভ হয়ে যাওয়ার পরে, যে ম্যানেজমেন্ট যেটা আছে তাদের কাছ থেকে অ্যাপ্রুভ হওয়ার পরে তার একটা জয়নিং লেটার দেয়। অ্যান অ্যাপয়েন্টমেন্ট অর্ডার স্টেট দ্য পোস্ট অফার, স্যালারি অ্যান্ড পারকুইসিস, সার্ভিস কন্ডিশনস, duration of the post, permanent, temporary, or contractual, reporting authority and the time limit for communicating acceptance and joining the post etc. অনেক কিছু বলা থাকে। এটা হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট অর্ডারে দেওয়া থাকে। এটাকে সিলেকশন প্রসেস কমপ্লিট হলে ম্যানেজমেন্ট থেকে
যখন সবাই সিলেকশন প্রসেসটাকে অ্যাপ্রুভ করবে তখন তার এই অ্যাপয়েন্টমেন্ট লেটারটা দিয়ে থাকে। সো আমরা সিলেকশন প্রসেসের ডিটেলস এখানে তোমাদেরকে দেখিয়েছি। এরপরে উম, এ, আমরা নেক্সট ক্লাসে নেটওয়ার্ক অ্যানালাইসিস শেখাবো। আরো কোনো কোশ্চেন আছে? কোশ্চেন থাকলে বলো আমাকে। কারো কোনো কোশ্চেন থাকলে বলো। এই ঘুমাচ্ছ নাকি সবাই? না স্যার। কেউ তো কোনো কোশ্চেন করছে না। না স্যার। কোনো স্যার কোশ্চেন না? আমাদের পরীক্ষা স্যার আমাদের পরীক্ষা টরীক্ষার ব্যাপারে কি কোনো আলোচনা হচ্ছে? আরে বাসায় আসো, খাও ঠিকঠাক মতো। না স্যার, মোট হয়ে যাচ্ছে বেশি স্যার। হ্যাঁ, মোটা হয়ে বেশি। যাচ্ছে, দৌড়াদৌড়ি করবা, বুঝলি? দৌড়াদৌড়ি করবা বেশি বেশি। স্যার বাইরে অ্যাটেন্ডেন্স দিব কোথায় স্যার? অ্যাটেন্ডেন্স অলরেডি অটোমেটিক রেকর্ড হচ্ছে। আচ্ছা। এই তোমাদের হচ্ছে সব সময় অ্যাটেন্ডেন্স নেওয়া যাবে না, কে কখন ঢুকতেছে এটাও তো দেখতে হবে।